দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন নিউজরুম সংলাপ অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আছি আমি প্লাবন রহমান। আপনারা জানেন যে অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা দিনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করার চেষ্টা করি, একই সঙ্গে বোঝার চেষ্টা করি আসলে দিনের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর পেছনের বিষয়গুলো, একই সঙ্গে কি করণীয় ছিল, কি হচ্ছে সেই বিষয়গুলো মূলত আমরা আলোচনা করার চেষ্টা করি। আমাদের সঙ্গে চারজন অতিথি আছে আজ। শুরুতে তাদের সঙ্গে আপনাদের পরিচয় করি। আমাদের সঙ্গে আছেন শাবান মাহমুদ, মহাসচিব বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন। আমাদের সঙ্গে আছেন কাদের গনি চৌধুরী, সিনিয়র সাংবাদিক, দীর্ঘদিন ধরে গণমাধ্যমের সঙ্গে তিনি যুক্ত। আমাদের সঙ্গে চট্টগ্রাম থেকে আছেন রিয়াজ হায়দার চৌধুরী, যুগ্ম মহাসচিব বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন। আমাদের সঙ্গে রাজশাহী থেকে আছেন সুজাউদ্দিন ছোটন, যিনিও দীর্ঘদিন ধরে গণমাধ্যমের সঙ্গে যুক্ত, সিনিয়র সাংবাদিক। আপনাদের চারজনকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজনে। আমরা দর্শক একটু জানিয়ে রাখতে চাই, আজকের দিনে শিক্ষা নিয়ে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছে। আপনারা জানেন যে জেএসসি জেডিসি পরীক্ষা বাতিল হয়েছে। তারপরে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের মূল্যায়ন নিজ নিজ বিদ্যালয়ে হবে। কোন প্রক্রিয়া হবে সেটি এখনও চূড়ান্ত হয়নি, তবে নবম শ্রেণীতে ওঠার জন্য স্ব বিদ্যালয় আসলে সিদ্ধান্ত নেবে, শিক্ষার্থীদের মূল্যায়ন করবে। এর বাইরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য টেলিটক ইন্টারনেট দেবে অনেক কম মূল্যে, 100 টাকা মূল্যে আসলে তারা সেই ইন্টারনেটের মধ্য দিয়ে অনলাইন ক্লাসে অংশ নিতে পারবে। এর বাইরেও আরও বেশ কিছু সিদ্ধান্ত এসেছে। র্যাগ নিষিদ্ধ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেটি একটি বড় খবর। এর বাইরে স্বাস্থ্যবিধির তোয়াক্কা নেই, গণপরিবহনে দ্বিতীয় দিনের মতো গণপরিবহন আগের ভাড়াই চললো, এভাবেই চলবে নাকি নতুন কোনো সিদ্ধান্ত আসবে, কতটা কি হচ্ছে সে বিষয়ে আমরা একটু জানতে চাই আমাদের যারা গণমাধ্যম কর্মী আছেন তাদের কাছ থেকে। আমরা আলোচনা শুরু করতে চাই। শাবান মাহমুদ আপনাকে দিয়ে শুরু করতে চাই। শাবান মাহমুদ, যেটি বলছিলাম আসলে যে বেশ কয়েকটা সিদ্ধান্ত এসেছে এবং সবচেয়ে বড় বিপাকে দেশের শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা ব্যবস্থায় সেই জায়গায় একটু নড়ে চড়ে বসেছে সরকার, বিশেষ করে শিক্ষা মন্ত্রণালয় এবং যারা এর সঙ্গে সংশ্লিষ্ট। বেশ কয়েকটি সিদ্ধান্ত, সেখানে যেটি বিশ্ববিদ্যালয়গুলো খোলার ব্যাপারে কথাবার্তা হচ্ছিল, সিদ্ধান্ত আসছিল না, সেই জায়গায় দেখা যাচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনলাইন ক্লাসের কথা, মানে করোনা শুরু থেকে বলা হচ্ছিল যে অনলাইন ক্লাস হতে পারে, কেউ কেউ করছে, কেউ কেউ একেবারে সামর্থ্যভাবে পারছে না। সেই জায়গায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য টেলিটকের ইন্টারনেট, অনেক কম মূল্যে ইন্টারনেট আসছে, কতটা কাজে দেবে মনে হয় আসলে? মানে একটা অভিযোগ যে সবার হাতে স্মার্টফোন নেই। জি, আপনাকে ধন্যবাদ। আমি তার আগে একটু সংশোধন করতে চাই। রিয়াজ হায়দার চৌধুরী আসলে বিএপিইউজ এর সহ সভাপতি, যুগ্ম মহাসচিব নন। আপনার পরিচয়ের যুগ্ম মহাসচিব বলা হয়েছে। আর আপনি যে বিষয়ের প্রসঙ্গটি টেনেছেন, আমি মনে করি যে শিক্ষা মন্ত্রণালয় আসলে সময় উপযোগী একটি সিদ্ধান্ত গ্রহণ করেছে। অষ্টম শ্রেণীতে তো এর আগেও তাদের মূল্যায়নটা হতো মেধার ভিত্তিতে, যে মূল্যায়ন সেটি স্ব শিক্ষা প্রতিষ্ঠানেই হতো। বেশ কয়েক বছর ধরে অষ্টম শ্রেণীতে এবং পঞ্চম শ্রেণীতে একটু সেন্টার ভিত্তিক পরীক্ষার মাধ্যমে, অনেকটা এসএসসি পরীক্ষার আদলে এটি করা হয়। এর ভেতর দিয়ে শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষার আগেই একটা মানসিক শক্তি এবং অভিজ্ঞতা অর্জন করে যে এসএসসি পরীক্ষাতে আসলে কিভাবে পরীক্ষায় তাদেরকে মুখোমুখি হতে হবে। সেটি একটি ভালো উদ্যোগ। কিন্তু করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্য সচেতনতার বিবেচনায় এবং শিক্ষার্থীদের এই অজানা আতঙ্ক এবং আশঙ্কা থেকে শিক্ষার্থীদের অনেকটাই নিরাপদে আনার যে সুকৌশলটি শিক্ষা মন্ত্রণালয় গ্রহণ করেছে, তাকে সেই সিদ্ধান্তটিকে অন্ততপক্ষে গণমাধ্যম কর্মী হিসেবে আমি মনে করি যে এটি একটি ওয়াইজ ডিসিশন বা বুদ্ধিদীপ্ত একটি সিদ্ধান্ত। এই জায়গায় আমি কোনো বিতর্কে জড়াতে চাই না। আর বিশ্ববিদ্যালয়ের সেশন জটের দুর্ভোগ, কাদের গনি চৌধুরী আছেন, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, এবং অন্য যারা আলোচক আছেন নিশ্চয়ই তারা নিজ নিজ এলাকায় যে পাবলিক বিশ্ববিদ্যালয় বা সরকারি বিশ্ববিদ্যালয়, সেই জায়গায় সেশন জটের যে তিক্ত অভিজ্ঞতা সেটি নিশ্চয়ই গণমাধ্যম কর্মী হিসেবে অথবা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে তারাও এই অভিজ্ঞতা অর্জন করেছেন। এই সেশন জটটি আসলে অনেক কষ্টে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেশন জট দূর করতে হয়েছে গণতান্ত্রিক সরকারের আমলে। ধীরে ধীরে এই শিক্ষা পরিবেশটি আমরা নিশ্চিত করতে পেরেছি বা সরকার পেরেছে। আমার মনে হয় যে অনলাইন ক্লাস শুরুর যে তাগিদ দেওয়া হয়েছে বা পরিকল্পনা নেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়গুলোতে, এবং বিশেষ করে সরকারি পৃষ্ঠপোষকতায় বা সরকারের টেলিফোন মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত যে টেলিটক একটি মোবাইল কোম্পানি, এটিকে সহজ লভ্যে বা স্বল্প মূল্যে ইন্টারনেট দেওয়ার সিদ্ধান্তটাও সরকার, আমি মনে করি যে শিক্ষার্থীদের কথা বিবেচনা করে একটি আন্তরিক ভূমিকা
রাখার চেষ্টা করেছে। অবশ্যই, কারণ অনেক ছাত্র তো আবাসিক হল ছেড়ে অনেকেই নিজ নিজ গ্রামে চলে গিয়েছেন, অনেকে বিশ্ববিদ্যালয় এলাকা থেকে এখন বিচ্ছিন্ন অবস্থানে আছেন, দূরবর্তী অবস্থানে আছেন। রিমোট এরিয়াতে এখন পর্যন্ত টেলিটকের ইন্টারনেট সুবিধাটা কতটা শিক্ষার্থীরা পাবেন সে বিষয় নিয়ে সন্দেহ সংশয় তো অবশ্যই আছে। তবে সরকারের এই উদ্যোগটি আমি মনে করি যে অত্যন্ত প্রশংসনীয় এবং এর সুফল শিক্ষার্থীরা পাবে। জি, এবং আসবো সেই সালাম বকুল। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে যাতে আর নতুন করে কোনো সেশন জটের খপ্পরে পড়তে না হয়, শিক্ষার্থীদের জীবনযাত্রা যে একটি সুন্দর সময় সীমার মধ্যে চলে আসছিল, নিয়ম নীতির মধ্যে, সেই জায়গায় অন্ততপক্ষে যেন আর কোনো ব্যত্যয় না ঘটে, এই জি, বিষয়টি যেন সরকার সর্বোচ্চ গুরুত্ব দেয়, এটি আমার প্রত্যাশা থাকবে। আসবো আবার আপনার কাছে। কাদের গণেশ চৌধুরী, আপনার কাছে আসতে চাই। কাদের গণেশ চৌধুরী, একটা বিষয় আসলে শুরু থেকেই যখনই অনলাইন ক্লাসের প্রসঙ্গ এসেছে তখন মানে ইন্টারনেটের গতি, ইন্টারনেট পাওয়া না পাওয়ার সাথে আরেকটা বিষয় এসেছে, মানে স্মার্টফোন। একটা বড় অংশের শিক্ষার্থীদের মানে ওই পরিমাণ সামর্থ্য নেই এবং বড় অংশের শিক্ষার্থীদের হাতে স্মার্টফোন নেইও। তো ইন্টারনেট সবার জন্য, এবং সেই জায়গায় মাসে 100 টাকা রিচার্জের বিনিময়ে এই যে টেলিটকের ইন্টারনেট পাবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, কিন্তু সবার হাতে তো স্মার্টফোন নেই। এটিতেই কি আসলে সবাইকে কাভার করা সম্ভব হবে কিনা, সবাইকে অংশগ্রহণের সুযোগ পাবে কিনা ক্লাসে, অনলাইন ক্লাসে? ধন্যবাদ প্লাবন রহমান, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জাতীয় ইস্যু নিয়ে আজকে আলোচনার সূত্রপাত করেছেন। আমি শুভেচ্ছা জানাচ্ছি আমাদের বিভাগীয় মহাসচিব সামান মাহমুদ ভাই, আজকের আলোচক, এবং আমাদের রিয়াজ রহমান চিরঙের আছেন, ছোটন ভাই আছেন রাজশাহীর আলোচকদেরকে, এবং একসঙ্গে আমি শুভেচ্ছা জানাচ্ছি নিউজ ফিল্ডের দর্শক যারা দেখছেন। আপনি একটা জিনিস দেখেন, এই যে করোনা, এই করোনার জন্য সবচেয়ে ক্ষতিকর খাতের একটি হচ্ছে শিক্ষা খাত। আপনার টাকার অঙ্কে এর হিসেব আপনি করতে পারবেন না। আপনার 6 মাস ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, এই শিক্ষাবর্ষটা আদৌ আমরা ফিরে পাবো কিনা তা নিয়ে একটা সন্দেহ সংশয় রয়েছে। আজকে যে সিদ্ধান্ত নিয়েছেন ইন্টারনেটের মাধ্যমে ক্লাস নেওয়ার, এই সিদ্ধান্তটিকে আমি স্বাগত জানাই। কিন্তু আমার প্রশ্ন হলো, আজকে 6 মাস যাওয়ার পরে, কারণ এটা আরো আগে নেওয়া উচিত ছিল, কারণ শিক্ষাবিদদের মধ্যে অনেকে কিন্তু এই রিকোয়েস্ট করেছিলেন। 24 জন শিক্ষাবিদ, 42 জন শিক্ষাবিদ একটা বিবৃতি দিয়েছিলেন এই বিষয়গুলোতে। তখন আরো নিলে হয়তো আমরা প্রতিটা আরো একটু কোশ্চেন নিতে পারবো। হয়তো এই কারণে করছে, হয়তো তারা মনে করছিল যে সরকার নীতি যারা আছেন যে তাড়াতাড়ি করোনা চলে যাবে এই ধরনের। যদিও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বারবার বলছে এটা দীর্ঘস্থায়ী হবে, সেই দিকতে আমার মনে হয় একটা ভুল হয়েছে, আরো আগ থেকে এটা করতে পারতো। যাক, এই এত দেরি হলেও এই সিদ্ধান্ত আমি ধন্যবাদ জানাই। তো একটা জিনিস আপনি বলে, আমি এই সিদ্ধান্ত নিচ্ছি কিন্তু বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে, স্কুল কলেজের ক্ষেত্রে নয়। কেন? আমার বিশ্ববিদ্যালয়ের চেয়েও আমার কিন্তু স্কুল কলেজের দিকে বেশি নজর দেওয়া উচিত আমার মনে হয়। আমার মনে হয় এই সিদ্ধান্তটা শুধু বিশ্ববিদ্যালয় নয়, অন্যান্য শিক্ষা বোর্ডের সকল কলেজ, স্কুলের ক্ষেত্রেও নেওয়া খুবই জরুরি বলে আমি মনে করি। আরেকটা বিষয় আমি বলি, আজকে যে সমস্যাটার কথা বলছি আমি, এই একটা দেখেন, সারা ওয়ার্ল্ডে এত বড় এক যুগের সমস্যা কিন্তু আর দুনিয়ার ইতিহাসে হয়নি, যে একসাথে সকল শিক্ষা প্রতিষ্ঠানে একটা বিপর্যয় হওয়া। বাংলাদেশ আরেকবার আমরা এই ধরনের একটা মোকাবিলা করেছিলাম মুক্তিযুদ্ধের সময়। সেই সময় কিন্তু আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল, কিন্তু সেই সময় আমাদের মধ্যে একটা স্বপ্ন ছিল যে আমরা স্বাধীনতা পাবো, বাংলাদেশ স্বাধীন হবে, পাকিস্তান অত্যাচারে বাংলাদেশ বাঁচবে। ওই স্বপ্নটার কারণে শিক্ষার ক্ষয়ক্ষতিটা দিকে আমরা মুখ্য হিসেবে না দেখে আমরা বড় দেখেছিলাম, যে আমাদের স্বাধীনতার প্রাপ্তিটাকে বড় করে দেখেছিলাম। আপনি যে কথাটা বলছেন, আমি বলি, আপনার এখন অনলাইনের যে আপনি যে শিক্ষাটা করবেন, এখানে অনেকগুলো জিনিস আপনাকে এখন ঠিক করতে হবে। এক নম্বর হলো যে আপনি একটা যাতে নিরবিচ্ছিন্ন একটা ইন্টারনেট, এই যে আমরা যে টকশো করে প্রায় দেখেন যে আমরা আউট হয়ে যাই, আমাদের নেট আমরা ঠিক মতো পাই না, এই দিকটা একটু বিবেচনা দিবে। আর 100 টাকাও অনেকের ক্ষেত্রে এটা সমস্যা। কলেজ লেভেলে হয়তো অনেকে পারবেন, স্কুল লেভেলে চালু করলে এটা পাবেন না। আরেকটা হলো যে ইন্টারনেট, আপনারা দেখবেন দেশের সব জায়গায় কিন্তু ইন্টারনেট একটা সমস্যার কথা আমি বলি, এবং অনেকের ইন্টারনেটের বিল দেওয়ার মতো কিন্তু সামর্থ্য নেই। যদি এখন 100 টাকা করছে, এটা একটা ভালো করছে, কিন্তু আপনি যে ইন্টারনেট যে দিবেন, ইন্টারনেটে কিভাবে চালাবে? একটা মোবাইল লাগবে, ল্যাপটপ লাগবে। হয়তো ইউনিভার্সিটি লেভেলে সেটা সম্ভব, কিন্তু কলেজ বা স্কুল লেভেলে এটা সম্ভব। এই বিষয়ে একটু দেখা দরকার। আর যেন ইন্টারনেট সব সময় থাকে সেটা থাকা দরকার। আপনি যদি টিভি শিক্ষার কথা বলেন বা এই যে সিদ্ধান্তটা এসেছে, এটা আসলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য, এবং সেই জায়গায় কলেজ কিংবা সেটা বলছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দেখলে হবে না, রাষ্ট্রকে স্কুল শিক্ষা, কলেজ শিক্ষাকে বেশি আরো গুরুত্ব দিতে বিশ্ববিদ্যালয় সেটা খুবই সচেতন, তারা নিজেরা পড়তে পারে, নিজেরা যা পড়ে, নিজেরা বুঝে, নিজেদের বিভক্তি হয়েছে।
কিন্তু সবচেয়ে বেশি দরকার এই শিক্ষাটা কিন্তু আপনার স্কুল এবং কলেজ পর্যায়ে। আপনি যদি দেখেন অনেক ঢাকা শহরে কিন্তু অনেক স্কুলগুলো নামি দামি স্কুলগুলো তারা অলরেডি নিজেরা শুরু করে দিয়েছে। আমার বাচ্চা পড়ে একটা স্কুলে না, কিন্তু কাদের গণিত চৌধুরী আসলে বিশ্ববিদ্যালয় পর্যায়ে বাংলাদেশে যে সরকারি 42টি বিশ্ববিদ্যালয়, 68টি বেসরকারি বিশ্ববিদ্যালয়, মানে এরই মধ্যে যে একটি প্ল্যাটফর্ম দেওয়া হয়েছে ইউজিসির পক্ষ থেকে, সেই প্ল্যাটফর্ম ব্যবহার করছে বিডিরেন। আমি জানতে চাইছিলাম বিশ্ববিদ্যালয়ে যেখানে অনলাইন ক্লাস নিতে হিমশিম খাচ্ছে, মানে এখনো সব বিশ্ববিদ্যালয়ে পারছে না, একটা বড় অংশের শিক্ষার্থী অংশগ্রহণ নিতে পারছে না, সেখানে স্কুল কলেজের সেই সক্ষমতা কতটা দেখেন? আমাকে সক্ষমতা আমাদেরকে তৈরি করতে হবে, আমার তো নাই, আমাকে সেখান থেকে তৈরি করতে, আমাকে তো এটা চ্যালেঞ্জগুলো মোকাবেলা। কারণ আপনাকে বলে আপনি যে আজকে যে বিপর্যয়টা ঘটেছে করোনা, এটা যে কালকে ভালো হবে, 2 মাস পরে ভালো হয়ে যাবে, সেটার কোনো গ্যারান্টি নাই। তাহলে আমাকে শিক্ষাবর্ষকে বছর নষ্ট হয়ে যাবে। এই কারণে এই আগামীতে ইচ্ছে বড় ধরনের আর কোনো ভয়াবহ অবস্থা হতে পারে, যার কারণে আমাকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে। প্রস্তুতি নেবো, এটা খুব জটিল বা কঠিন, গ্রাম অঞ্চলে একটু কঠিন আছে, কিন্তু আস্তে আস্তে আমরা চেষ্টা করলে সেটা কাদের গণিত চৌধুরী, আমার ছোট্ট একটা প্রশ্ন ছিল, শুরুতেই আমি এই প্রশ্নটি করেছিলাম, সেটি হচ্ছে যে বড় অভিযোগ বা আলোচনা সমালোচনা যে বিষয় নিয়ে ছিল, দাবিও ছিল, সেটি হচ্ছে যে স্মার্টফোন আসলে সবার কাছে নেই, ল্যাপটপ তো আরও নেই। হ্যাঁ, বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের কথাই বলছি। তাহলে ওইসব শিক্ষার্থী আসলে কিভাবে অনলাইন ক্লাসে অংশ নেবে? তাদেরকে অবশ্যই আমি তো সে কথাটাই বলছিলাম যে সেক্ষেত্রে তাদেরকে সহযোগিতা দেওয়া উচিত বলে আমি মনে করি। সেখানে বিষয় শিক্ষার জন্য আপনার শিক্ষা মন্ত্রণালয় ভর্তুকি দিতে পারে, আপনারা তো বিভিন্ন ক্ষেত্রে আপনার ভর্তুকি দিচ্ছেন। আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত যেটি, সে খাতে তো আপনাকে কিছু ভর্তুকি দিতে হবে। এক্ষেত্রে যারা কিনতে পারবে না বা সবাইকে যদি না পারে, তাদের ক্ষেত্রে বিবেচনা করা উচিত। তারা আবেদন করলে এবং বিবেচনা করলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা তাদের লোকাল চেয়ারম্যান যদি বলে যে হ্যাঁ তার আর্থিক অবস্থা নেই যে সে মোবাইল কেনার মতো, তাকে সরকার সহযোগিতা করবে। না করলে তো আপনি এটা পারবেন না, তাহলে একটা বৈষম্য তৈরি হয়ে যাবে। যাদের টাকা আছে তারা এই শিক্ষা গ্রহণ করতে পারবে, যাদের টাকা নাই, যারা মোবাইল কিনতে পারবে না, 100 টাকা আপনার ইন্টারনেট টাকা দিবে, তারা তাহলে এখানে পিছিয়ে পড়বে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা আসবো রিয়াজ হায়দার চৌধুরী, আপনার কাছে একটু যেতে চাই। রিয়াজ হায়দার চৌধুরী, আমি একটু আপনার কাছে জানতে চাই শিক্ষার্থীদের সময় আসলে কিভাবে কাটছে? গণমাধ্যম কর্মী হিসেবে আপনার কাছে একটু জানতে চাই শিক্ষার্থীরা আসলেই কতটা পিছিয়ে পড়ছে এই জায়গায়, যেহেতু ক্লাস হচ্ছে না, অনেক জায়গায় অনলাইন ক্লাসের চেষ্টা হচ্ছে, সেটিও আসলে পুরোপুরি হচ্ছে না। তার মধ্যে যেসব সিদ্ধান্ত এসেছে, অষ্টম শ্রেণীর মানে মূল্যায়ন, শিক্ষার্থীদের মূল্যায়ন নবম শ্রেণীতে ওঠার জন্য বিদ্যালয় নেবে, এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্ষেত্রে টেলিটকের ইন্টারনেট 100 টাকা মূল্যে মাসে দেওয়া হচ্ছে। একটু সার্বিক ভাবে আপনার পর্যবেক্ষণ জানতে চাই চট্টগ্রাম থেকে, রিয়াজ হায়দার চৌধুরী। ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে আমার নেতা শাবান মাহমুদ, কাদের গণি চৌধুরী সহ আমার ভাই ছোটন সহ যারা সংযুক্ত হয়েছেন, যারা শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাই। আসলে আপনি যথার্থই বলেছেন, যেখানে বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীরা হিমশিম খাচ্ছেন, সেখানে প্রাথমিক কিংবা মাধ্যমিক কিংবা গণশিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এক্ষেত্রে আমি প্রাসঙ্গিকভাবে প্রথমে একটি কথা বলতে চাই, সেই কথাটি অনেকেই হয়তো ভুলে যাচ্ছেন, যে বর্তমান সরকারের যে ডিজিটাল বাংলাদেশ গড়ার যে লক্ষ্যমাত্রা ছিল, যে কর্মসূচি ছিল, এই দুঃসময়ে, এই করোনাকালীন সময়ে কিন্তু আমরা এই খাতটির অনিবার্যতা এটি উঠে এসেছে। এবং এই ক্ষেত্রে নিঃসন্দেহে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং তার যে তথ্য বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, তিনি নিঃসন্দেহে এই আলোচনা প্রসঙ্গে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই আমি। এবং একই সাথে আবার এই কথাটিও বলতে চাই যে আমাদের সরকার, যেটি কাদের গণি চৌধুরী বলছিলেন, আমাদের চট্টগ্রামেরই সন্তান, সরকারের যে ভর্তুকি প্রদান, সেটি আপনি জানেন যে সামগ্রিক কার্যক্রম, শুধু শিক্ষা কার্যক্রম নয়, সামগ্রিক কার্যক্রমেই অবনতি একটি চিত্র প্রতিভাত হচ্ছে। সেক্ষেত্রে ভর্তুকি প্রদান অন্য সেক্টরগুলোর মতো গার্মেন্টস সেক্টরে যেখানে সরকার প্রণোদনা দিচ্ছেন, প্রাথমিক পর্যায়ে 5,000 কোটি টাকার প্রণোদনা দিয়েছেন, সেক্ষেত্রে শিক্ষা খাতে অবশ্যই প্রণোদনা দেওয়া দরকার। এবং আরেকটি বিষয় না বললেও নয়, আপনারা জানেন যে এই সরকার ক্ষমতাসীন হওয়ার পরেই ডুয়াল কম্পিউটার শিক্ষার্থীদের কাছে দেওয়ার কথা ছিল। ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির এটি একটি ধাপ ছিল। সেই কম্পিউটার অর্থাৎ 8 থেকে 10,000 টাকা মূল্যের যে কম্পিউটার দেওয়ার কথা ছিল, সেই প্রকল্পটি কোথায় গেল, কিংবা সেই ধরনের সরকারি নতুন কোনো প্রকল্প আছে কিনা, এই দুর্যোগে এই ধরনের কোনো কিছু শিক্ষার্থী কিংবা শিক্ষক সমাজ অবশ্যই চাইতে পারেন, এবং নাগরিক হিসেবে আমিও তেমনটি তাগিদ অনুভব করছি। প্লাবন, জি, অনেক ধন্যবাদ। আসবো আপনার কাছে আবার আসবো। আমরা একটু সুজাউদ্দিন ছোটন আপনার কাছে আসতে চাই, আপনি রাজশাহী থেকে আমাদের সঙ্গে আছেন। সুজাউদ্দিন ছোটন, আমি একটু জানতে চাই গণপরিবহনের অবস্থা কেমন দেখছেন? আমরা দ্বিতীয় দিন আসলে পার হলো, আগের ভাড়াই এবং প্রত্যেক সিটে যাত্রী পরিবহনের কথা, কিন্তু গণমাধ্যমে যেরকম চিত্র এসেছে দাঁড়িয়েও এর মধ্যে যাত্রী যাচ্ছে, দেখভাল কতটা হচ্ছে আপনার দৃষ্টিতে? একটু মানে এসব আসলে দেখভাল যাদের দায়িত্ব, বিআরটিএ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা আসলে কতটা দেখভাল করছে? মানে হজবরল অবস্থা কিনা আসলে গণপরিবহনের?
আসলে গণপরিবহন হযবরল অবস্থায় রয়েছে। এখানে কোনো নিয়ম নীতির তোয়াক্কা নেই, বিশেষ করে বাস এবং অন্যান্য ছোট যানবাহনগুলো। এখানে সোশ্যাল ডিস্টেন্সিং বলে কিছু নেই, এবং এ ব্যাপারে মোবাইল কোর্ট বা অন্যান্য আইনগত ব্যবস্থা নেওয়ার যারা দায়িত্বে আছেন তারা কোনো রকম ব্যবস্থা নিচ্ছেন না। সে কারণে আমার মনে হয় যে এটা খুব খারাপের দিকে যাচ্ছে। তবে ট্রেনে কিন্তু নিয়ম মাফিক একটা সিট বাদ দিয়ে আরেক সিটে বসানো হচ্ছে, এবং এখানে সোশ্যাল ডিস্টেন্সিংটা ভালো মেনটেন হচ্ছে, কিন্তু বাস, টেম্পু, অটো এগুলোতে কিন্তু মোটেই মানা হচ্ছে না। আর একটা শিক্ষা বিষয় আমি একটু বলতে চাচ্ছিলাম যে আমাদের রাজশাহীতে দুটো বিশ্ববিদ্যালয়, একটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। জি। এই দুটো বিশ্ববিদ্যালয় এবং রংপুরে রয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, দিনাজপুরে হাজী দানেশ। ঠিক এরকম যেসব বিশ্ববিদ্যালয় আমাদের নর্দার্ন জোনে আছে, এই বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু কোনো সেশন জট ছিল না, কিন্তু ইদানিং সেশন জট হলো, এই বিশেষ করে করোনার কারণে। এবং এই সেশন জটটা কাটিয়ে ওঠার জন্য আমার মনে হয় এখনই একটা দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন, এই কারণে যে আমরা তো কেউ সোশ্যাল ডিস্টেন্স মানছি না, আমরা স্বাস্থ্যবিধি মানছি না। কোনো স্টুডেন্ট যারা সবাই তো ঘরের বাইরে, এবং সবাই যা যার মতো ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে, কোনো আসলে নিয়ম নীতির তোয়াক্কা করা হচ্ছে না। ফলে আমার মনে হয় যে যারা বিশ্ববিদ্যালয় পড়ুয়া এবং কলেজ পড়ুয়া শিক্ষার্থী, তাদের জন্য আমার মনে হয় যে এইসব বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া বাঞ্ছনীয়। জি, সুজাতুন ছোটন, আমি একটু জানাতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে একাডেমিক কাউন্সিল সেখান থেকে সিদ্ধান্ত এসেছে স্বাস্থ্যবিধি অনুসরণ করে বাকি থাকা পরীক্ষাগুলো অনুষ্ঠানের অনুমতি তারা দিয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ে কোনো র্যাক ডে পালন না করার সিদ্ধান্ত এসেছে। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও এরকম সিদ্ধান্ত আসতে পারে কিনা পরীক্ষা নেওয়ার বিষয়ে? এটা আসা উচিত আমি মনে করি, এবং ক্লাসও যথা নিয়মে অনুষ্ঠান করা উচিত, এই কারণে যে সেচন জট তো বাড়বেই। এবং কবে নাগাদ সাবান ভাই এবং কাদের ভাই যেভাবে বললেন যে আসলে কবে নাগাদ এই রোগ পালাই দূর হবে, এটা তো বলা যাচ্ছে না। সে কারণে আমি মনে করি যে সেচন জট রক্ষার্থে এবং শিক্ষা জীবন নষ্ট হওয়ার না করার চাইতে আমার মনে হয় খুলে দেওয়াই ভালো। কারণ এবং সচেতন, ইতিমধ্যে কিন্তু মানুষজন অনেক সচেতন হয়েছে এবং সচেতন ভাবে চলাফেরা করছে, যদিও তারা কেউ নিয়ম পালন করছে না। তারপরে আমি মনে করি যে এখন নিয়ম পালন করার সুযোগ এসছে এবং শিক্ষা জীবন রক্ষা করার সুযোগ। আবার আসবো আপনার কাছে। আর এইচএসসি পরীক্ষার ব্যাপারে একটু বলতে চাচ্ছিলাম যে এইচএসসি পরীক্ষা যার ব্যাপারে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করার যে পরিকল্পনা ছিল, এটা আমার মনে হয় অতি শীঘ্রই বাস্তবায়ন করা উচিত। অনেক ধন্যবাদ। শাবান মাহমুদ, আসতে চাই, যেহেতু এইচএসসি পরীক্ষার কথা বলছিলেন সুজন, সেখান থেকে একটু শুরু করতে চাই। এখন পর্যন্ত আসলে 3 অক্টোবর পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে, ছুটি বাড়ানো হয়েছে 3 অক্টোবর পর্যন্ত। এইচএসসি পরীক্ষার বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসেনি, সেই জায়গায় কোনো কিছু করণীয় দেখেন কিনা শাবান মাহমুদ? আমি মনে করি না যে এইচএসসি পরীক্ষাতে কোনোভাবেই অটো পাস বা উত্তীর্ণ করার কোনো সুযোগ রয়েছে, কারণ এখানে মেধার যথার্থ মূল্যায়ন না হলে বিশ্ববিদ্যালয় পর্যায়ে বা মেডিকেল বুয়েটে, অর্থাৎ যারা চিকিৎসক হতে চান বা প্রকৌশলী হতে চান, তাদের ভর্তির ক্ষেত্রে একটি চরম বিশৃঙ্খলা তৈরি হবে। কারণ সেখানে আপনি জানেন যে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার যে ফলাফল হয়, সেই ফলাফলের ভিত্তিতেই তাদের প্রাথমিকভাবে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের প্রাথমিক যোগ্যতা নির্ধারণ করা হয়। এখানে যদি অটো পাস অথবা উত্তীর্ণ করার কোনো সিস্টেম অ্যাপ্লাই করা হয়, তাহলে ওই ভর্তি পরীক্ষার ক্ষেত্রে যে জটিলতা তৈরি হবে সেটি কোনোভাবেই নিরসন করা সম্ভব নয়। কাজেই এই ধরনের জটিলতা এড়ানোর জন্য এবং যথার্থ মূল্যায়ন, মেধার যথার্থ মূল্যায়নের স্বার্থে যদি একটু বিলম্ব হয় বা একটা শিক্ষাবর্ষে বড় ধরনের সেশন জটের খপ্পরে পড়ে যায় এই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীরা, সেক্ষেত্রে আমি মনে করি যে একটি পরীক্ষা অবশ্যই অনুষ্ঠান করতে হবে। কারণ এটি একটি শিক্ষার্থীর সারা জীবনের না হোক, অন্তত পক্ষে উচ্চ মাধ্যমিক পর্যন্ত তার যে দীর্ঘ সাধনা ত্যাগ, সেই তার একটি চূড়ান্ত মূল্যায়নের সুযোগ, সেই সুযোগ থেকে অন্ততপক্ষে সরকারের কোনো ধরনের সিদ্ধান্তে তাদের সেই সুযোগটা যাতে বঞ্চিত না হয়, এবং কোনো ছাত্রছাত্রী যেন তাদের নিজেদের মধ্যে অসন্তোষ প্রকাশ না করে যে যদি পরীক্ষা অনুষ্ঠিত হতো সেক্ষেত্রে অবশ্যই তাদের যথার্থ মূল্যায়ন হতো, বা ভর্তি পরীক্ষা উচ্চতর শিক্ষা গ্রহণের ক্ষেত্রে তাদেরকে এই জটিলতা করতে হতো না। আপনি বলছেন যে পরীক্ষাটা নিয়ে নেওয়া উচিত, মানে যেভাবে আমরা আসলে চলছি অনেক কিছু তো স্বাভাবিকের পথে।
আমি তাই মনে করি এবং এটি যৌক্তিক হবে। জি সাবান ভাইয়ের সাথে আমি একটু অ্যাড করতে চাচ্ছিলাম, সাবান ভাই। জি সেটা হলো যে এইচএসসি পরীক্ষা যদি সকল সাবজেক্ট একই প্রশ্নপত্রে 1 বা 2 দিনের মধ্যে যদি নিয়ে নেওয়া যায়, তাহলে আমার মনে হয় যে এটা অনেক সহজ হয় এবং স্বাস্থ্যবিধি মেনে এটা সম্ভব। একই প্রশ্নে সকল বিষয়ের পরীক্ষা। জি, অনেক ধন্যবাদ। আমি কাদের গণেশ চৌধুরী আপনাকে কাছে আসতে চাই। কাদের গণেশ চৌধুরী, একটা মানে বড় খবর, একটু সেই দিকে একটু নজর দিতে চাই। প্রণোদনার অর্থ বড়রা পেলেও ছোটরা হতাশায়। সরকার প্রায় 1 লাখ কোটি টাকা আসলে প্রণোদনা দিয়েছে বিভিন্ন সংকট উত্তরণে। সেই জায়গায় যেটি বলি একটু, বৃহৎ শিল্প ও সেবা খাতে 33,000 কোটি টাকা ছিল, সেখানে বাস্তবায়নের হার হচ্ছে 70.90%। এসএমই সিএসএমই খাতে বরাদ্দ ছিল, প্রণোদনা প্যাকেজ ছিল 20,000 কোটি টাকার, সেখানে বাস্তবায়ন হয়েছে 17.50%। রপ্তানিমুখী শিল্পের বেতন ভাতা গার্মেন্টস সহ 7,500 কোটি টাকা, সেখানে বাস্তবায়ন হচ্ছে 100 ভাগে বাস্তবায়ন হচ্ছে জায়গায়। কৃষি খাতে চলতি মূলধন হচ্ছে 5,000 কোটি টাকা ছিল, সেখানে বাস্তবায়ন হচ্ছে 9.94। আর নিম্ন আয়ের পেশাজীবী কৃষক ব্যবসায়ী 3,000 কোটি টাকা ছিল প্রণোদনা প্যাকেজ, 9.53। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বৃহৎ শিল্প সেখানে 70 ভাগ, রপ্তানিমুখী শিল্পের বেতন ভাতা সেটি 100 ভাগ, এসএমই 17 ভাগ, কৃষি খাতে হচ্ছে 9.94 ভাগ বাস্তবায়ন, নিম্ন আয়ের পেশাজীবী কৃষক ব্যবসায়ীরা 9.53। মানে বাস্তবায়নের হারটা মানে কতটা প্রত্যাশিত এটা? আপনি একটা জিনিস দেখেন, যেখানে সরাসরি জনগণ সম্পৃক্ত সে খাতে কিন্তু এটা খুবই কম। জি জি, সেটা গার্মেন্টস খাত ওরা কিন্তু নিয়ে যায়, ওরা এটা কিন্তু নিয়ে নিচ্ছে কিন্তু মালিকরা সরাসরি, এটা কিন্তু গার্মেন্টস এর শ্রমিকরা সরাসরি পাচ্ছে না, যার কারণে ওখানে 100 ভাগ আপনাকে দেখাচ্ছে। অন্যান্য শিল্প খাত সেটা দেখাচ্ছে 70 ভাগ, ওখানে দেখাচ্ছে। যেখানে সরাসরি জনগণ সম্পৃক্ত সেখানে দেখেন একটা আমরা চরম এটা ব্যর্থতা আমরা দেখছি। এই বিষয়টা খুবই নজর দেওয়া দরকার বলে আমি মনে করি, কারণ ওখানে সরাসরি যে আমার কৃষক পাবে সেখানে কেন হচ্ছে না, সেখানে একটা গুরুত্ব দেওয়া উচিত এবং এই বিষয়টা তদারকি করে। আর গার্মেন্টস খাতে যেটা হচ্ছে এটা মালিকরা নিয়ে টাকাটা সঠিকভাবে দিচ্ছে কিনা সেটাও দেখা দরকার। আপনি একটা জিনিস যদি দেখেন, আজকে আমি যে নিউজে দেখলাম গার্মেন্টস খাতে কিন্তু আমাদের এখন প্রণোদনার খুব বেশি প্রয়োজন নেই, কারণ নেই আপনার প্রচুর কিন্তু আপনার রপ্তানি হচ্ছে। আজকে দেখেন বলছিল অতীতের যে কোনো সময়ের চেয়ে এই গত মাসে আপনার সর্বোচ্চ কিন্তু রপ্তানি হয়েছে প্রত্যেকটা নিউজ। এত এখন তো হচ্ছে, আমাদেরকে গরিব মানুষ, মেহনতি মানুষ, কৃষক, শ্রমিক, ছাত্র এদের দিকে একটু বেশি নজর দেওয়া দরকার বলে আমি মনে করি। কারণ গার্মেন্টস যেহেতু আমার টিকে গেছে, গার্মেন্টসে যেহেতু আমার রপ্তানি কমেনি, রপ্তানি যখন বেড়ে গেছে, এই দিক থেকে সাধারণ মানুষ কিভাবে পায় সেদিকে একটু নজর দেওয়া দরকার বলে মনে করি। আর একটু আগে যে শিক্ষার যে বিষয়টি কথা হচ্ছিল, একটা জিনিস খেয়াল করেন, আপনার যে এসএসসি পরীক্ষা নিবেন কিভাবে নিবেন, এত লোককে আপনার স্বাস্থ্যবিধি মেনে যে নিবেন, এত জায়গা তো আপনার লক্ষ লক্ষ ছাত্র। আরেকটা বিষয় আপনি খেয়াল করেন, ইংলিশ মিডিয়াম গুলো যা করছে এ লেভেল ও লেভেলে, তারা যেটাগুলো এমসিকিউ পদ্ধতিতে বাসা থেকে তার পরীক্ষাটা দিচ্ছে, পরীক্ষাটা স্ব প্রতিষ্ঠান দিচ্ছে, তারা পারে দিচ্ছে বাইরে। তো সেই হিসেবে তারা এটা একটা ভালো দিক আছে, কিন্তু আমার তো এখানে তো সেই হিসেবে এখনো সুযোগে নাই ইন্টারনেটে দেওয়ার, এটার সুযোগ নেই। তবে আমাদেরকে একটা পরিকল্পিত একটা সিদ্ধান্তে আসা উচিত, যেটা সাবান ভাই বলছেন একই, এটা আপনার আসা উচিত, না হলে তো একটা শিক্ষাবর্ষ আমাদের লাইফ থেকে। জি কাদের গণেশ চৌধুরী, আমি একটু ছোট্ট করে রিয়াজ হায়দার চৌধুরী এবং সুজাউদ্দিন চৌধুরীর কাছ থেকে ঘুরে আসতে চাই। রিয়াজ হায়দার চৌধুরী, আমি এই বিষয়ে একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই, যেটি প্রণোদনার অর্থ, সরকারের যে প্রণোদনার অর্থ, সেটি একটি বড় আশা নিয়েই সরকার ঘোষণা করেছিল, কিন্তু এটি বাস্তবায়নের সময়সীমা ছিল 31 আগস্ট। তার মধ্যেই আসলে যেসব খাতে প্রায় 1 লাখ কোটি টাকা প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে সেগুলো বাস্তবায়ন করার কথা ছিল, তাদের কাছে পৌঁছানোর কথা ছিল, কিন্তু মানে বাস্তবায়নের যে হার আপনি দেখছেন সেটি বেশ হতাশাজনক। বিশেষ করে নিম্ন আয়ের মানুষ, কৃষি খাত, এসএমই যারা উদ্যোক্তা, তাদের কাছে এটি আসলে পৌঁছায়নি বা তারা নিতে পারেনি, বিভিন্ন জটিলতা হতে পারে। আমি একটু জানতে চাই যে মানে এইসব প্যাকেজের অর্থ নিতে গেলে মূল জটিলতা কোথায়, কেন মানে নিম্ন আয়ের মানুষগুলোর ক্ষেত্রেই এরকম হতাশার চিত্র, মানে প্যাকেজের অর্থ পাওয়ার জায়গাটাই? এখানটায় আসলে একটি বিষয় স্পষ্ট হওয়া দরকার। মাননীয় প্রধানমন্ত্রী যে ঘোষণা বা স্পষ্ট যে নির্দেশনা, যে তিনি তার একাধিক বক্তৃতায় তিনি বলেছেন যে এই প্রণোদনার সুবিধা সমাজের সকল স্তরের পেশাজীবী বা মানুষ পাবেন। এই ক্ষেত্রে আপনি যদি প্রশ্ন রাখেন যে যারা দায়িত্বশীল রয়েছেন, এখানে একটি সমন্বয়ের ঘাটতি আছে। এইখানে এই যে প্রণোদনা পাওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় ওয়ান স্টেপ যে এক্সিট পয়েন্ট সেটি কিন্তু নেই। এখানে আপনি প্রশ্ন রাখেন আপনার শহর, ঢাকা শহর কিংবা চট্টগ্রাম শহরের কোনো হোটেল রেস্তোরাঁ মালিক কিংবা কোনো ক্ষুদ্র ব্যবসায়ী, মুদি দোকানদার কি এটির সুযোগ পেয়েছেন? এই প্রণোদনার সুযোগ কি ক্ষুদ্র ব্যবসায়ীর সংখ্যার মধ্যে কি তারা পড়েন না?
কিংবা আপনি কৃষক সম্প্রদায়ের মধ্যে যদি বলেন, কৃষকদের এখানে সরাসরি সম্পৃক্ত করার প্রক্রিয়াটা কি, সাধারণ কৃষক শ্রেণী কি এই বিষয়টি তৃণমূল পর্যায়ে কি জেনেছেন? এবং আপনি যদি গণমাধ্যমের কথা বলেন, গণমাধ্যম খাতে সাংবাদিক কিংবা সংবাদপত্র বা টেলিভিশন মালিক যারা আছেন তারা কোন প্রক্রিয়ায় সেখানে সম্পৃক্ত হচ্ছেন, বা আমরা যারা সাংবাদিক আমরা কোন প্রক্রিয়ায় সেখানে সম্পৃক্ত হচ্ছি, এগুলো কিন্তু কোনো বিষয়ই এখনো কিন্তু জাতির কাছে তৃণমূল পর্যায়ে এটি এখনো পরিষ্কার না। যে কারণে 31শে অগাস্ট পার হয়ে গেল, এটির বাস্তবায়নের হার অত্যন্ত সীমিত বলে আমি মনে করছি। এখানটাই সমন্বয় কিংবা নিয়ন্ত্রণের যে প্রক্রিয়া সেটিতে স্বচ্ছতা আনা প্রয়োজন, এবং এটি না আসাতেই কিন্তু এই অবস্থা দাঁড়িয়েছে বলে আমি মনে করছি। জি, সুজয় ছোটন, একটু আপনার কাছে জানতে চাই, কৃষকরা তো একটা বড় মানে অংশ যারা অর্থনীতিকে চালিয়ে রাখছেন, দেশের খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করছেন, সেই জায়গায় কৃষকরা সবচেয়ে বঞ্চিত হচ্ছে, এবং হার যেটি দেখছেন সেখানে কৃষকরা এবং পেশাজীবী নিম্ন আয়ের মানুষরা আসলে সবচেয়ে বঞ্চিত। আপনি যদি কৃষক এবং মানে অন্যান্য ছোট ব্যবসায়ী, নিম্ন আয়ের পেশাজীবী, এই দুইটা মিলিয়ে হচ্ছে 9-18%, 200-র মধ্যে 18% বাস্তবায়ন হচ্ছে। আমি একটু জানতে চাই মানে প্রক্রিয়াটা কেমন হলে আসলে যারা প্রকৃত মানে ক্ষতির শিকার হচ্ছেন বা কৃষক চাইলেই পাবেন, কি প্রক্রিয়া হলে আসলে সুবিধা হয় এসব জায়গায়? আরেকটা বিষয় যে ক্ষুদ্র নারী উদ্যোক্তা যারা, তারাও কিন্তু একটা বিশাল জনগোষ্ঠী এবং তাদের দিকেও নজর দেওয়া উচিত। আর কৃষি খাতে আমাদের ভর্তুকি বা প্রণোদনা কম আছে বলেই কিন্তু এখন কিন্তু খাদ্যশস্য যে হারে যে পরিমাণ লক্ষ্যমাত্রা অর্জন করার কথা সংগ্রহ অভিযানে, সে কিন্তু হয়নি, সেটা কিন্তু হচ্ছে না। তো আমি মনে করি যে কৃষি খাতে যদি পর্যাপ্ত প্রণোদনা থাকতো তাহলে কিন্তু আমার মনে হয় যে এবার খাদ্যের যে সংগ্রহ অভিযান সেটা আমার মনে হয় সঠিকভাবে পরিচালিত হতো এবং সেটা লক্ষ্য অর্জন করত। আর ক্ষুদ্র এবং কুটির শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট যারা, তাদেরও সঠিকভাবে প্রণোদনা এই খাতকে যদি দেওয়া যেত তাহলে আমার মনে হয় যে এই খাতটা। সুজয় ছোটন, আপনি বলছেন যে মানে কৃষি খাতে যদি পর্যাপ্ত থাকতো, কিন্তু কৃষি খাতে যে 5,000 কোটি টাকা প্রণোদনা প্যাকেজ আছে সেটিরই তো আসলে কৃষকদের কাছে পৌঁছায়নি বা কৃষকরা পায়নি। 9.94% বাস্তবায়নের হার। হ্যাঁ, সঠিকভাবে বন্টন হয়নি এবং এটা সচেতনতার অভাব আছে, এবং কোন খাতে কিভাবে খরচ করবে সেটাও কিন্তু এখানে যে কোঅর্ডিনেশন। আমি একটু শাবান মাহমুদ আপনার কাছে আসতে চাই। নিশ্চয়ই শুনছিলেন শাবান মাহমুদ, নিশ্চয়ই শুনছিলেন, এই জায়গায় আসলে কি করণীয় দেখেন আসলে? না, এখানে আমাদের সবারই বোধহয় মানে এই বিষয়ে যে একটি স্বচ্ছ ধারণা, সেই জায়গায় কিন্তু কারো কারো ঘাটতি আছে। এই প্যাকেজ প্রণোদনাটা যারা পাবেন তাদেরকে কিন্তু অবশ্যই এটি একটি ঋণ পদ্ধতি, এই ঋণ গ্রহণের সক্ষমতা কিন্তু তাদের থাকতে হবে। এখন গণমাধ্যম কর্মী হিসেবে আমি বলতে চাই যে আমরা গণমাধ্যম কর্মীরা যদি প্যাকেজ প্রণোদনার আওতায় যেতে চাই তাহলে কিন্তু কোনো সুযোগ নেই। আমরা আর্থিক সহায়তা দাবি করতে পারি, যেটি মাননীয় প্রধানমন্ত্রী ইতোমধ্যে সারা দেশে সাংবাদিকদের এই করোনাকালীন দুর্যোগে আর্থিক সহায়তা দিয়েছেন, এবং আমরা যথাযথভাবে সেই আর্থিক সহায়তা মূলধারার সাংবাদিকদের মধ্যে দেওয়ার চেষ্টা করেছি। আর গণমাধ্যম প্রতিষ্ঠানের মালিকরা তারা কিন্তু প্যাকেজ প্রণোদনার দাবি জানিয়েছেন সরকারের কাছে, এটি তারা যৌক্তিকভাবে এই দাবিটি করেছেন, কিন্তু গণমাধ্যম প্রতিষ্ঠানের মালিকরা বঞ্চিত হয়েছে। আর আপনি যে প্রসঙ্গটি তুলে এনেছেন যে শাবান মাহমুদ, আমি একবারে স্পেসিফিক জানতে চাই, সেটা হচ্ছে কৃষকরা আসলে মানে কোন প্রক্রিয়ায় সহজে প্যাকেজের অর্থ পাবেন, একেবারেই নামমাত্র যে সুধার দেওয়া হয়েছে সেই সুধারে, মানে প্রক্রিয়াটা কি হলে? এটি সরকারের, আমি মনে করি এটি সরকারের যথাযথ প্রক্রিয়া এবং সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের স্বচ্ছতার উপরে নির্ভর করে যে কৃষকরা তাদের ন্যায্য অধিকার কতটা পাবে, এই প্যাকেজ প্রণোদনাটা কিভাবে সুষম বন্টন হবে, এবং সেক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধিরা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। এবং আমি মনে করি কৃষকরা যদি তাদের ন্যায্য অধিকার থেকে সরকারের কাছ থেকে বঞ্চিত হয়, অথবা তাদের উৎপাদিত ফসলের মূল্যটাও যদি সঠিক মূল্য তারা না পায়, তাহলে বাংলাদেশে যে কৃষি বিপ্লবটা হয়েছিল এবং কৃষি খাতে আমরা যে সক্ষমতা সারা বিশ্ববাসীর কাছে পরিচিতি লাভ করেছি, এবং আমাদের অর্থনীতিকে আরো সচল করার ক্ষেত্রে কৃষির যে ভূমিকাটা রয়েছে, সেই কৃষকরা যদি তাদের মৌলিক অধিকার থেকেই বঞ্চিত হয়, প্যাকেজ প্রণোদনার যে একটি বিষয় সেখানেও যদি বৈষম্যের শিকার হয় এবং অসম বন্টন হয়, তাহলে তো আমি মনে করি যে এই করোনা দুর্যোগকালীন সময়ে কৃষকদের প্রতি এই অবিচারটা আলটিমেটলি আমাদের
ভবিষ্যতের পথ চলার ক্ষেত্রে বড় ধরনের অন্তরায় সৃষ্টি হতে পারে। জি, শাবান মাহমুদ, অনেক ধন্যবাদ। কাদের গনি চৌধুরী, আমি একটু গণপরিবহনের বিষয়টি নিয়ে আসতে চাই আপনার দৃষ্টিতে। গণপরিবহন যেভাবে চলছে আসলে এই 2 দিন, আগেও আসলে নিয়ম নীতির তোয়াক্কা ছিল না, এখনো আগের ভাড়ায় ফিরে যাওয়া এবং প্রত্যেক সিটে যাত্রী নেওয়া, জীবাণুনাশক ব্যবহার করা, স্বাস্থ্যবিধি মেনে চলা, এগুলোর কোনো কিছুই আসলে মানা হচ্ছে না। একটা জিনিস হচ্ছে যে আগের ভাড়ায় আসলে ফিরেছে, আগের ভাড়ায় গণপরিবহন চলছে, কিন্তু স্বাস্থ্য ঝুঁকিটা থেকেই যাচ্ছে। দেখভালটা ঠিকমতো হচ্ছে না কেন আসলে? আপনি সঠিকই বলেছেন। আজকে প্রথম আলোর আমি যেটা প্রিন্টিং সেটাতে আমি দেখলাম, সেখানে বলা হচ্ছে যে স্বাস্থ্যবিধি মানার বালাই নেই। এবং সেখানে একটা বাসের ছবি তারা দিয়েছেন, লিডনের নিউজ। সেখানে হলো যে অনেক লোক হুড়ুহুড়ি করে উঠতেছে এবং সেখানে সিটও আসছে, ঝুলছে, তারা বাইরে পর্যন্ত ঝুলছে। এই অবস্থা আজকে আমরা গতকালে সাবান ভাই সহ ছিলেন, এই বিষয় নিয়ে আরেকটি টিভিতে আমরা কথা বলছিলাম গতকাল, আমরা এই আশঙ্কা করেছিলাম। আপনি একটা জিনিস দেখেন, প্রথমে হলো এই সিদ্ধান্তটা অদূরদর্শী একটা সিদ্ধান্ত। কেন এই সিদ্ধান্ত? আপনি এখনো পিক আওয়ার কিন্তু আপনার করোনার প্রতিদিন 35 জন 40 জন মারা যাচ্ছে, 11,000 লোকের আপনি টেস্ট করছেন, সেখানে 2,000 লোক আক্রান্ত হচ্ছে। এই অবস্থায় তাও কোথায় আপনি দেখেন 11,000 জনের মধ্যে 2,000, যেটা আপনি তো একেবারে টেস্টটা সীমিত আকারে নিয়ে আসছেন, কমিয়ে নিয়ে আসছেন। আপনার 39টি জেলার মধ্যে এখনো পর্যন্ত আপনি করোনা টেস্টের কোনো একটা বুথে খুলতে পারেননি 39 জায়গায়। কত বড় ব্যর্থতা আমাদের। এই অবস্থায় যেটা আসছে, আপনি দেখতে যে রোগী আমার কমছে না, এর মধ্যে আপনি কেন এই ধরনের একটা ব্যবস্থা নিলেন? শুরু থেকে দেখবেন একটা হজবল আছে, আবার গার্মেন্টস খুলে দিল, আবার বন্ধ করে দিল, করোনা একবার কমে আসলো, তারপর আবার বেড়ে গেল। আপনি এই অবস্থায় বাসটাকে আমার মনে হয় ফ্রি করে দেওয়াটা ঠিক হয়। বাসে এইভাবে সবাইকে আপনার ওঠার সুযোগ করে দেওয়াটা ঠিক হয়, কারণ বাংলাদেশের মানুষের মধ্যে একটা নিয়ম না মানার একটা প্রবণতা আছে। এটা কিন্তু আমরা দেখছি না, কিন্তু কাদের গনি চৌধুরী, একটা বিষয় বলি, পশ্চিমবঙ্গের উদাহরণটা এখানে বারবার বাস মালিক সমিতি থেকে আনা হচ্ছে যে পশ্চিমবঙ্গে প্রত্যেক সিটে যাত্রী নিয়ে শুরু থেকেই আসলে চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় কোনোভাবেই আসলে দেননি ভাড়া বাড়াতে। তারা সেক্ষেত্রে আমি একটু জানতে চাচ্ছিলাম যে আমি জানতে চাচ্ছি যে মানে যেসব নিয়ম কানুন দেয়া হচ্ছে সেসব নিয়ম কানুন মানছে না, এবং বিনা বাধায়, কোনো রকম বাধা নেই। একজন মাস্ক পরছেন না, তার কোনো সমস্যা নাই। একজন বাসে জীবাণুনাশক না ছিটিয়ে যাত্রীকে উঠাচ্ছেন, কোনো সমস্যা নাই। দাঁড়িয়ে যাত্রী যাচ্ছেন, কোনো সমস্যা নাই। এই অবস্থা কেন আসলে? আমরাও দায়ী আছি। আমরা দায়ী হলো আমাদের বাঙালিদের মধ্যে, বাংলাদেশের মধ্যে আমরা যারা আছি, আমরা কিন্তু নিয়ম না মানার একটা প্রবণতা আমাদের আছে। আপনি সবসময় দেখবেন আপনার ওভারব্রিজ আছে, আমরা কিন্তু ওভারব্রিজ না হয়ে গাড়ির সামনে দিয়ে দৌড়ে কিন্তু রাস্তা পার হই। এটা কিন্তু আমাদের না, নিয়ম না মানতে চাইলে আমি কাদের গনি চৌধুরী নিয়ম না মানতে জি আমার যেগুলো এখন এটা মানানোর জন্য একটা মোটিভেশন দরকার। আমরা সেভাবে মোটিভেশনটা আমরা করতে পারিনি। মোটিভেশনটা যেভাবে করা আপনি একটা জিনিস দেখেন, আমরা ধরেন আর্মি সরকারকে পছন্দ করি। আর্মি যখন আসে, আর্মি যখন মানে না, সবাই দেখবেন তখন থেকে আইন মানে হয়, তারা মার খেতে হবে তখন মানে, আবার যখন সাধারণভাবে আপনি তখন আর মানতে চায় না। এই বিষয়টি যেগুলো এগুলো মোটিভেশন করা, মোটিভেশন যেটা উদ্বুদ্ধ করা, আমাকে সচেতন করা, সেটা আমরা পাইনি। এটা আমরা না পারার কারণে ধন্যবাদ দিতে চাই। একেবারে শেষ পর্যায়ে রিয়াজ হায়দার চৌধুরী, এখন যেটা হলো এটা কালে পরিবহন মালিকদের প্রেসিডেন্ট নিজেই মুশাররফ রাঙ্গা বলে দিয়েছেন যে এটা আমার পক্ষে সম্ভব না, আমার পরিবারের পক্ষে সম্ভব, এটা সরকার করতে পারবে। উনি বললেন কি, যদি লোকজন থেকে হুমড়ি খেয়ে পড়বে গাড়িতে, আমি যদি বাধা দিই, আমার হেল্পাররা বাধা তাদেরকে পিটাবে, আমার গাড়ি ভাঙচুর করবে, অতএব আমি নিজে পুলিশকে নিতে, পুলিশ তো নিচ্ছে, পুলিশকে এত গাড়ির কি প্রতিটা গাড়ির দায়িত্ব না পুলিশের। জি কাদের গনি চৌধুরী, অনেক ধন্যবাদ। রিয়াজ হায়দার চৌধুরী, যদি আসলে নিয়ন্ত্রণই করা না যায় গণপরিবহনকে যদি নিয়ন্ত্রণই করা না যায়, তাহলে তো যারা আসলে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ তারা বলছিলেন যে এর ফলে স্বাস্থ্য ঝুঁকি বেড়ে গেছে এবং করোনার সংক্রমণ বাড়তে পারে। কি করার আসলে? এতে কোনো সন্দেহ নেই, সেটা হবেই। রিয়াজ হায়দার চৌধুরী, আপনি যদি পুরো রিয়াজ হায়দার চৌধুরী, একটু আপনাকে জানতে চাই, কাদের গনি চৌধুরী, অনেক ধন্যবাদ দিতে চাই। আমরা একেবারে শেষ পর্যায়ে কাদের গনি চৌধুরী, আমরা একটু রিয়াজ হায়দার চৌধুরীর কাছে যেতে চাই। রিয়াজ হায়দার চৌধুরী, শুনছিলেন নিশ্চয়ই আপনি, মানে কি করণীয় দেখেন? নিয়ন্ত্রণ তো আসলে করা যাচ্ছে না, যে যার মতো চলছে। গণপরিবহনের কথা বলছেন? জি 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 হ্যাঁ, গণপরিবহনে আমি যদি চট্টগ্রামের পরিস্থিতিও বলি, আপনারা যে আলোচনাটি করছেন এখানটাই ঠিক সমর্থক অবস্থা। আসলে নিয়ন্ত্রণটি করার জন্য আমাদের স্থানীয় প্রশাসন, বিশেষ করে পুলিশের যে ট্রাফিক বিভাগ, সেটির পাশাপাশি সিটি কর্পোরেশন কিংবা পৌর যে সভা কিংবা জেলা প্রশাসনের যে ম্যাজিস্ট্রেসি আছে, তারা আরো কঠোর হলে আমার মনে হয় এটি তেমন একটি সমস্যা হবে না। আমাদের আসলে অস্থি মজ্জায় দুর্নীতি কিংবা অন্যায় আচরণের একটি প্রবণতা রয়েছে, সেটি থেকে বের হতে হলে আমাদের আসলে কঠোর অবস্থান, প্রশাসনিক অবস্থান প্রয়োজন। এর বাইরে আসলে এই মুহূর্তে আমি মনে করি না যার কোনো বিকল্প আছে। জি, অনেক ধন্যবাদ সুজাউদ্দিন ছোটন। একেবারে এই শেষ পর্যায়ে আমরা যেটি একটু জানতে চাই যে গণপরিবহনের জায়গাটা বিআরটি একটা বড় কর্তৃপক্ষের জায়গা, মানে তাদের কোনো রকম কার্যক্রম চোখে পড়ে কিনা?
এআরটি এর অ্যাকচুয়ালি ম্যান পাওয়ার কম, সে কারণে আমি সেটি দীর্ঘদিনের মানে সবকিছু হলেই যে ম্যান পাওয়ার কম। জি জি, তো আমি মনে করি প্রত্যেকটা উপজেলা প্রশাসন এক্ষেত্রে সঠিক পদক্ষেপ নিতে পারে। তারা মোবাইল কোর্ট বসাতে পারে এবং মোবাইল কোর্টের সঙ্গে মালিক এবং পরিবহন শ্রমিকদের সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে অ্যাড করে একটা কমিটি করে বিভিন্ন সড়কে তারা আপনার মোবাইল কোর্ট পরিচালনা করলে আমার মনে হয় সমস্যার সমাধানটা হবে। এবং এই অবস্থা কিন্তু চলতে দেওয়া যায় না। এই অবস্থা চললে করোনা সংক্রমণটা বাড়বে এবং এটা হিতে বিপরীত হচ্ছে আমি মনে করি। জি, শাবান মাহমুদ আসতে চাই। শাবান মাহমুদ, একটা বিষয় জানাতে চাই, জাতীয় টেকনিক্যাল যে কমিটি রয়েছে করোনা মোকাবেলায়, সেখানে তারা আসলে উদ্বেগ প্রকাশ করেছেন করোনা পরীক্ষা বৃদ্ধির সুপারিশ থাকলেও পরীক্ষার সংখ্যা কমেছে এবং সেই জায়গায় তাদের একরকম সুপারিশ ছিল যে প্রতিদিন গড়ে 20 থেকে 25,000 করোনা টেস্ট করা, সেক্ষেত্রে এখন 15,000-এর নিচে। বিষয়টিকে কিভাবে দেখছেন শাবান মাহমুদ? বিষয়টি খুবই উদ্বেগজনক। আমরা শুরুতেই দেখেছি একটি হাই প্রোফাইল টেকনিক্যাল কমিটি গঠন করা হলেও শুরু থেকেই টেকনিক্যাল কমিটির কোনো পরামর্শ বা তাদের কোনো অ্যাডভাইস ঠিক যথাযথ কর্তৃপক্ষগুলো সেভাবে মানছেন না, শুরু থেকেই দেখেছি। এবং তার ফলে আমাদের করোনার যে একটা অজানা আতঙ্ক সেটি রয়েই যাচ্ছে। এবং আমরা শুরু থেকেই কিন্তু গণমাধ্যম কর্মীরা দাবি জানিয়ে আসছিলাম সরকারের কাছে যে আমাদের পরীক্ষা বা টেস্ট এটি যাতে বাড়ানো হয়। কারণ আমরা বিশ্ব পরিস্থিতিতে দেখেছি যেখানে যত টেস্ট বেশি সেখানে রোগীর সংখ্যা তত বেশি এবং দ্রুততম সময়ের মধ্যে আবার সেখানে সমাধানের পথগুলো কিন্তু তারা বের করেছে। আমাদের একটা আশাব্যঞ্জক পরিস্থিতি আছে যে প্রথম দিকে প্রায় আমরা শনাক্ত রোগীদের কাছ থেকে বা যাদের পরীক্ষা করা হয়েছিল নমুনা 22%, 23% আমরা দেখেছি যে আক্রান্ত হয়েছে। এখন সেটি অনেকটাই উন্নয়নের পথে, এখন 16-15-তে নেমে আসছে। এটি একটি ভালো দিক, কিন্তু মৃত্যুর হারটা কিন্তু কমছে না। তার মানে এটার ভয়াবহতা কিন্তু কমেনি। মৃত্যুর হারও কমছে না, সংক্রমণের হারও কমছে না। যতটা টেস্ট আমরা করছি এখনো 20% উপরে সংক্রমণের হার। না, আমি যতদূর জানি যে 16% নেমে আসছে। আমি যতটুকু জানি 20%। এটা একটি ভালো, হ্যাঁ এটা একটি ভালো দিক। আমরা একেবারে শেষ করতে কাদের গনি চৌধুরীর একটু শেষ বক্তব্যটা নিয়ে শেষ করতে চাই। কাদের গনি চৌধুরী, এখন পর্যন্ত 4 লক্ষাধিক কিট অব্যবহৃত আছে, সেই জায়গায় করোনা পরীক্ষার যে ফি নির্ধারণ করেছে সরকার, সেই জায়গায় কোনো কিছু করণীয় দেখেন কিনা উৎসাহিত করার জন্য? একেবারেই শেষ পর্যন্ত এটা দরকার ছিল না, এটা না হলে ভালো হতো। এখানে করোনা পরীক্ষা নির্ধারিত দুটো জিনিস করেছে, একই দেশে দুই আন করছে। একটা হলো যে প্রথমে আমাদের সাধারণ নাগরিক জন্য এবং প্রবাসীদের জন্য সেটা আবার কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। এই জিনিসগুলো না করলে আরো বেশি ভালো হতো। আমি একটা জিনিস শুধু বলি, শেষ পর্যায়ে WHO মহাপরিচালক কিন্তু একটা কথা বলেছেন। তিনি বলেছেন যে আমাদেরকে 3C পরিহার করতে হবে। কি? ক্লোজ স্পেস, যেটা হলো বদ্ধ জায়গা, আর একটা বলছে জনবহুল জায়গা, আর একটা হলো বেশি কাছাকাছি জায়গা। এই জিনিসগুলো আমাদের মানার জন্য বলা হয়েছে। আমার মনে হয় এগুলো আমরা মানা আমাদের উচিত। ওনারা 4টি, আমি শেষ করে দিব, 4টি উপায়ের কথা বলছে। একটা বলছে বড় জমায়েত হয় এমন অনুষ্ঠান আমাদেরকে বর্জন করতে হবে, এখন যেহেতু কমে আসছে, যদি এটা না বাড়াতে চাই। আর একটা কথা বলেছে যেসব বয়স এবং গ্রুপ অনুযায়ী মৃত্যুর হার কমিয়ে আনা। আরেকটা বলে মাস্ক পরা, নিয়মিত হাত ধোয়া এবং অনেক ধন্যবাদ। সময় একেবারে শেষ। একটা কথা বলতে টেস্ট এবং চিকিৎসা ব্যবস্থা এবং স্বাস্থ্যবিধি মেনে চলা, এই জিনিসগুলোর কথা বলেছে। আমার মনে হলো গুরুত্বপূর্ণ। এইদিকে আমাদেরকে একটু মোটিভেশন করা, জনগণকে উদ্বুদ্ধ করা খুব দরকার। কারণ করোনা অনেক ধন্যবাদ কাদের গনি চৌধুরী, অনেক ধন্যবাদ শাবান মাহমুদ, রিয়াজ হায়দার চৌধুরী, সোজাউদ্দিন ছোটন। আপনাদের 4 জনকে অসংখ্য ধন্যবাদ এই রাতে আপনাদের মূল্যবান সবাই নিউজ 24-কে নিউজরুম সংলাপে দেওয়ার জন্য। দর্শকেই ছিল নিউজরুম সংলাপ। নিশ্চয়ই এখনো সাবধান না থাকার মতো আসলে সময় শেষ হয়ে যায়নি। নিশ্চয়ই সতর্ক সাবধান থাকবেন, অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবেন, নিশ্চয়ই মাস্ক পরে যেখানে যান চলাফেরা করবেন। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।